আসসালামু আলাইকুম, আমি মাজিদুল হাসান রাহুল ওয়েলকাম করছি এমএইচআর কেমিস্ট্রি একাডেমি থেকে। এইচএসসি অর্গানিক কেমিস্ট্রিতে যাদের ভয় আছে, আজকের এই ভিডিও সহ এই সিরিজটা তাদের জন্য। আমি আজকে এইচএসসি কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি, যেটা কেমিস্ট্রির সেকেন্ড পেপারের দ্বিতীয় চ্যাপ্টারে আছে, সেইটা নিয়ে একটি সিরিজ বানাবো ইনশাআল্লাহ। এবং আজকের এই প্রথম ক্লাস সহ আমরা ধাপে ধাপে এখানে 12, 13, 14, 15 যত ক্লাস লাগে চেষ্টা করব একদম বেসিক থেকে ধরে ধরে শেষ পর্যন্ত শেষ করার। তো আমি আমার সিরিজটা এইভাবে সাজাবো, যেমন আজকে আমরা পড়ব বেসিক অফ অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি কী বা অর্গানিক কেমিস্ট্রি কোথা থেকে আসলো বা কিভাবে আসলো। তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা পড়ব অর্গানিক কেমিস্ট্রির হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি যে অনেকগুলা সমগোত্রীয় শ্রেণী আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলা কিভাবে আসে, কিভাবে চিনবো এবং এগুলা থেকে কিভাবে কোশ্চেন হয়, কিভাবে আসে, ইনশাল্লাহ সব কিছু হোমোলোগাস সিরিজ তৃতীয় ক্লাসে আমরা পড়ব নেমিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আইউপ্যাক নেমিং পড়ব, যেটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই নিয়ম অনুসারে নেমিংয়ের 2টা ক্লাস আসবে ইনশাল্লাহ। তারপরে 4 নম্বরে আমরা পড়ব আইসোমারিজম বা সমানুতা, খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসিতে সহ বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে আইসোমারিজম থেকে কোশ্চেন মাস্ট আসবে। তারপরে 5 নম্বর ক্লাসে আমরা পড়ব অ্যালকেন, যেটা হোমোলোগাস সিরিজের প্রথম সদস্য। এটা নিয়ে বিস্তারিত পড়ব, এটার প্রিপারেশান, তারপরে এটার রিয়েকশান এবং ইউজেস যেখান থেকে আসবে, এবং আমরা কোশ্চেন ধরে ধরে দেখবো ইনশাল্লাহ। তারপরে 6 নম্বর ক্লাসে আমরা পড়বো অ্যালকিন, যেটা দ্বিতীয় সদস্য। এটাকেও সিমিলারলি অ্যালকেনের মতো করে পড়বো। তারপরে পড়বো অ্যালকাইন, যেটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যালকাইনের একটা প্রিপারেশন আছে এবং অনেকগুলো বিক্রিয়া আছে, সবগুলো দেখবো, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখবো অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ একটা অ্যালকাইল মূলক যখন একটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তখন তাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সব কিছু। তারপরে অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড ও কিটোন, তারপরে পড়বো কার্বক্সিলিক অ্যাসিড, এবং তারপরে পড়বো অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে কি কি আছে? অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে আছে বেনজিন, বেনজিনকে নিয়ে আমরা বিস্তারিত পড়বো। তারপরে ফেনল, টলুইন, তারপরে আছে নাইট্রোবেনজিন ইত্যাদি সহ যারা যারা সম্ভব ইনশাল্লাহ সব কিছু। এবং আমি মাঝে মাঝে এইগুলার কোনো একটা সিরিজ শেষ করার পর বা কোনো একটা ক্লাস শেষ করার পর ওইটাতে যেই কোশ্চেনগুলো হয় এইচএসসি সহ অ্যাডমিশনে, তার সব কিছু আনবো ইনশাল্লাহ। সো আমার সাথে যদি থাকতে পারো তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাস সহ অর্গানিক কেমিস্ট্রি সিরিজ শেষ করার পর তুমি হয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রিতে বস, কনফিডেন্ট রেখে বলতে পারি। এখন পর্যন্ত আমি আমার যতজন স্টুডেন্টকে পড়াইছি তারা সবাই এইচএসসিতে অর্গানিক কেমিস্ট্রিতে বস। আমার স্টুডেন্ট এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এই যে কালকে খবর পেলাম আমার স্টুডেন্ট আইবিএতে চান্স পেয়েছে, বিউপিতে। সো ওরা সবাই, ও যদিও কমার্সে চলে গেছে, তো ওরা সবাই অর্গানিক কেমিস্ট্রিতে একেবারে বস। সো আমি কনফিডেন্ট দিয়ে বলতে পারি আমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিজটি করার পর তুমি হয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রির টপ। অর্গানিক কেমিস্ট্রিতে এইচএসসিতে 2টা প্রশ্ন তো মাস্ট আসবে, মাস্ট, এবং একটা অ্যারোমেটিক থেকে আসে, একটা এই যে অ্যালিফেটিক এখান থেকে আসবে। সো 11টা ক্লাস করার পর 100% তুমি একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এবং যখন 12 নম্বর ক্লাস থেকে বাকি ক্লাসগুলো আসবে, বেনজিন, ফেনল, টলুইন, ওই ক্লাসগুলো থেকে একটা কোশ্চেন 100% পারবা। তবে বলে রাখি অ্যারোমেটিকগুলা অ্যালিফেটিক থেকে তুলনামূলক একটু সহজ, এবং ওভারঅল 12 এবং 13 নম্বর ক্লাস করার পরেই তুমি অ্যারোমেটিক থেকে একটা প্রশ্ন 100% অ্যান্সার করতে পারবা। তো চলো আজকে অর্গানিক কেমিস্ট্রি কি এই কঠিন জিনিস সেটা নিয়ে বিস্তারিত জানা যাক। এবং এই যে আজকে আমরা বিস্তারিত জানতেছি, আজকের ক্লাসটাও গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা একেবারে বেসিক নিয়ে আলোচনা করব যে অর্গানিক কেমিস্ট্রি কী। এই বেসিকটা না জানলে পরবর্তীতে এগুলো তুমি জানতে পারবে না। সো আজকের ক্লাসটাও গুরুত্বপূর্ণ। সো আমার সাথে থাকো ইনশাআল্লাহ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করার পর অর্গানিক কেমিস্ট্রিতে তোমার আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ওকে, আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করি প্রথমে। 1815 সালে একজন বিজ্ঞানী ছিল, তার নাম ছিল বার্জেলিয়াস। ওই বার্জেলিয়াস মনে করত যে অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ জৈব যৌগসমূহ কখনো পরীক্ষাগারে প্রস্তুত করা যাবে না, অর্থাৎ ল্যাবে প্রস্তুত করা যাবে না। ওকে, প্রস্তুত করা তো গেল না, তার মানে জৈব যৌগ তাহলে কোথায় পাওয়া যাবে?
উনি বিশ্বাস করত এবং উনি এটা প্রুফ করেছিল যে জৈব যৌগ মূলত প্রাণীর দেহ থেকে পাওয়া যায়, অর্থাৎ প্রাণের দেহ থেকে অর্গানিক কম্পাউন্ড আসে। ওকে, এটাকে বলা হয়তো প্রাণ শক্তি মতবাদ। তাহলে প্রাণ শক্তি মতবাদটা কি, এইটা মাঝে মধ্যে ঘটে দেয় যে প্রাণ শক্তি মতবাদ কি। আমি একটু লিখি, প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদ কে দিয়েছিল? প্রাণ শক্তি মতবাদ দিয়েছিল বিজ্ঞানী বার্জেলিয়াস 1815 সালে। সেটা কি? সেটা হলো উনি বলেছিল অর্গানিক কম্পাউন্ড সমূহ ল্যাবে প্রস্তুত করা যায় না। ওকে, তার আগে একটু বলি অর্গানিক কম্পাউন্ড সমূহ কি। অর্গানিক কম্পাউন্ড সমূহ মূলত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? একদম ইজি সংজ্ঞা, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়, অর্থাৎ হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন অথবা কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগই হলো অর্গানিক কম্পাউন্ড। একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন আমরা সবাই পরিচিত একটা কম্পাউন্ড, সেটা হলো মিথেন। তাহলে মিথেনে দেখো তো কি কি আছে, একটা কার্বন এবং একটা হাইড্রোজেন। তাহলে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যেসব যৌগ গঠিত হয় তাদেরকে বলা হয় অর্গানিক কম্পাউন্ড অথবা হাইড্রোকার্বন। মূলত অর্গানিক কম্পাউন্ড বলতে কার্বন মাস্ট থাকতে হবে, কার্বনকে নিয়েই আলোচনা করা হয়। সো হাইড্রোকার্বন হলো অর্গানিক কম্পাউন্ড। এখন আসি প্রাণশক্তি মতবাদ। বিজ্ঞানী বার্জেলিয়াস 1815 সালে বলেছিল অর্গানিক কম্পাউন্ড শুধুমাত্র প্রাণীর দেহ থেকে পাওয়া যায়, কখনো পরীক্ষাগারে বা ল্যাবে প্রস্তুত করা সম্ভব না। এটাকে বলা হয়তো প্রাণশক্তি মতবাদ। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার, নামটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখো, বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার পরীক্ষাগারে অ্যাক্সিডেন্টলি অর্গানিক কম্পাউন্ড প্রস্তুত করে ফেলছিল। সেটা হলো কি, উনি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট নিয়ে বিক্রিয়া করে অ্যাক্সিডেন্টলি অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করে ফেলেছিল। এবং এই অ্যামোনিয়াম সায়ানাইড পরবর্তীতে পুনর্বিন্যস্ত হয়ে, কিভাবে পুনর্বিন্যস্ত হয়েছে সেটা আমরা সমানুতাতে গিয়ে বুঝবো। ওকে, তো পুনর্বিন্যস্ত হয়ে কি উৎপন্ন করেছিল? উৎপন্ন করেছিল ইউরিয়া NH2CONH2 ইউরিয়া। তাহলে কি করেছিল বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট নিয়ে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করে ফেলেছিল। পরবর্তীতে এই অ্যামোনিয়াম সায়ানেট প্রতিস্থাপিত বা পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়া উৎপন্ন করছে। এখন ইউরিয়া হলো একটা অর্গানিক কম্পাউন্ড। ওকে, এই যে ইউরিয়া সার জমিতে ব্যবহার করা হয়, তাহলে যেহেতু উনি অ্যাক্সিডেন্টলি হলেও ইউরিয়া উৎপন্ন করতে পারছে এবং যেহেতু ইউরিয়া একটা অর্গানিক কম্পাউন্ড, তার মানে কি বলা যায়? এটাই বলা যায় যে ওই যে প্রাণশক্তি মতবাদ ছিল সেটা ভুয়া। তার মানে অর্গানিক কম্পাউন্ড পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব। এজন্য এই ফ্রেডরিক ওহলার কি বলা হয়? অর্গানিক কেমিস্ট্রির জনক। যদিও উনি অ্যাক্সিডেন্টলি অর্গানিক কম্পাউন্ড তৈরি করেছিল, তারপরেও ওনাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রির জনক। এবং তারপর থেকে অর্গানিক কম্পাউন্ডগুলো ল্যাবে প্রস্তুত করা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা প্রায় 80 লক্ষেরও বেশি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা MCQ, যে পরীক্ষাগারে প্রথম উৎপাদিত অর্গানিক কম্পাউন্ড কি, সেটা হলো ইউরিয়া। আরও একটা গুরুত্বপূর্ণ MCQ, প্রাণশক্তি মতবাদ কাকে বলে, এটা আসে খতে। তারপর আসে প্রাণশক্তি মতবাদের প্রবক্তাকে। প্রাণশক্তি মতবাদের প্রবক্তা হলো বিজ্ঞানী বার্জেলিয়াস। এবং পরবর্তীতে কোশ্চেন আসে যে অর্গানিক কেমিস্ট্রির জনক কে? অর্গানিক কম্পাউন্ডের জনক হলো ফ্রেডরিক ওহলার, যিনি পরীক্ষাগারে অ্যাক্সিডেন্টলি অর্গানিক কম্পাউন্ড তৈরি করেছিল। ওকে, আশা করি এখন পর্যন্ত বুঝতে পারছো। ওকে, পরবর্তীতে এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা পড়বো সেটা হলো অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা 80 লক্ষেরও বেশি। কিন্তু কেন? অর্থাৎ এটাকে বলা হয় জৈব যৌগের প্রাচুর্যতা। যদিও 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিল যে অর্গানিক কম্পাউন্ড সমূহ পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না, তাহলে এখন কেন অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা 80 লক্ষেরও বেশি? এই ব্যাপারটা চলো এটা পড়া যাক, এটা মুছে দিই।
এই টপিক্সটাকে বলা হয় জৈব যৌগের প্রাচুর্যতা, অর্থাৎ জৈব যৌগের প্রাচুর্যতা, মানে কেন জৈব যৌগ এত বেশি? এর কারণ হলো তিনটা। প্রথম কারণ হলো ক্যাটেনেশন। এই টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় অনেক বেশি আসে। প্রথম কারণ হলো ক্যাটেনেশন, দ্বিতীয় কারণ হলো সমানুতা, এবং তৃতীয় কারণ হলো পলিমারকরণ। ওকে, তাহলে ক্যাটেনেশন কি, সমানুতা কি এবং পলিমারকরণ কি, এইগুলা প্রথমে ব্যাখ্যা করা যাক। আমরা এইখানে ক্যাটেনেশন, এখানে সমানুতা এবং এখানে পলিমারকরণ করব। ওকে, ক্যাটেনেশন কি? ক্যাটেনেশন হলো কার্বন পরমাণুটা, কার্বন আমরা দেখতে হবে, একটু কার্বন কি নিয়ে জানা লাগবে, কারণ অর্গানিক কম্পাউন্ড মূলত কার্বন গঠিত যৌগ। ওকে, সো কার্বন পরমাণুটা নিজেদের সাথে যুক্ত হইতে পারে। সংজ্ঞাটা কি? কার্বন পরমাণু নিজেদের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ শিকল গঠন করতে পারে, এইটাকে বলা হয় ক্যাটেনেশন। অর্থাৎ এই যে কার্বন, আমরা একটা যৌগ দেখলাম একটু আগে, মিথেন, তাহলে এখানে কয়টা কার্বন আছে? একটা। কিন্তু এই কার্বন কি করতে পারে? কার্বন সমূহ পরস্পরের সাথে যুক্ত হইতে পারে, 2টা, 3টা, 4টা, 5টা, 7টা, অনেকগুলো কার্বন নিজেদের সাথে যুক্ত হইতে পারে। এবং আরো একটা কথা, কার্বনের যোজনী হলো 4, এইটা জানা লাগবে মাস্ট, কারণ এইটা না জানলে অর্গানিক কম্পাউন্ডের যৌগগুলো আমরা গঠন করতে পারবো না। তাহলে প্রথম কথা, কার্বনের যোজনী 4 এবং কার্বন সমূহ পরস্পরের সাথে যুক্ত হইতে পারে। কিভাবে যুক্ত হয়? ধরো এই একটা কার্বন এবং এই কার্বনের আরো হাতগুলা ফাঁকা আছে, 2টা কার্বন যুক্ত হইতে পারে। তারপরে 3টা কার্বন যুক্ত হইতে পারে। তারপরে 4টা কার্বন যুক্ত হইতে পারে। তারপরে যদি আমরা বলি 100টা কার্বন যুক্ত হইতে পারে। তার মানে এই যে কার্বন পরমাণুটা নিজেদের সাথে যে যুক্ত হইতে পারে, এটাকে বলা হয় ক্যাটেনেশন। তাহলে কার্বন পরমাণু সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে বৃহৎ শিকল গঠন করতে পারার যে প্রবণতা, সেটাকে বলা হয় ক্যাটেনেশন। এখান থেকে কয়েকটা এমসিকিউ আসে, যেমন আমরা একটা যৌগের কথা পড়বো, সেটা হলো বুকমিনিস্টার ফুলারিন্স বা বাকিবল। আচ্ছা, আমি একটা কথা বলে নেই, আমার এই ক্লাস করার পরে ইনশাআল্লাহ তোমাদের অ্যাডমিশন পর্যন্ত হয়ে যাবে। 100% শিওর থাকো যে এই ক্লাসগুলো পড়ার পর এমন কোনো এমসিকিউকে আমাকে বাদ দিব না আমি, যেটা অ্যাডমিশনে বা ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসে অথবা এইচএসসিতে আসে। সুতরাং তুমি অ্যাডমিশনের জন্য হলেও এই ক্লাসগুলো দেখতে পারো। ওকে, এমসিকিউগুলো আমি পাশাপাশি বলে দেবো যে এখান থেকে এই এমসিকিউটা হয়, এখান থেকে এই খ আসে, এখান থেকে এই ঘ আসে, ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে এই যে বুকমিনিস্টার ফুলারিন, যেখানে কার্বন 60 অর্থাৎ 60টা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয় এবং পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা ফুটবল আকার ধারণ করে, যেটাকে বলা হয় বুকমিনিস্টার ফুলারিন। এটা বইয়ে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ কি? এখান থেকে গুরুত্বপূর্ণ হলো বুকমিনিস্টার ফুলারিন বা বাকি বলে সবগুলা কার্বনের সংকরায়ন sp2। এখন সংকরায়ন কি এটা জানার জন্য আমি পরবর্তীতে ইনশাআল্লাহ কেমিস্ট্রির সকল ভিডিও ক্লাস দিব। সো সেখানে আমি সংকরায়ন নিয়ে আলাদা ভিডিও আনবো, সেখানে বুঝতে পারবা যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি, অথবা ফার্স্ট পেপার পড়ে থাকলে অবশ্যই হয়তো তোমরা জানো যে সংকরায়ন কি। ওকে, তাহলে সবগুলা কার্বন sp2 সংকরিত, আর যেহেতু sp2 সংকরিত, তাহলে এইখানে একটা কার্বন এর পি অরবিটাল ফাঁকা আছে। যেহেতু পি অরবিটাল ফাঁকা আছে, তাই এরা কার্বন কার্বন দ্বিবন্ধন করে। তার মানে বুকমিনিস্টার ফুলারিনে কার্বনের সংকরণ sp2 এবং কার্বন কার্বন পরস্পরের সাথে দ্বিবন্ধনে যুক্ত আছে। ওকে, তাহলে কি বলা যায় যে ক্যাটেনেশন হলো কার্বন পরমাণু সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে বৃহৎ শিকল গঠন করতে পারে, এই ধর্মটাকে বলা হয় ক্যাটেনেশন। আর যেহেতু ক্যাটেনেশন করতে পারে, এই কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বেড়ে যায়, মানে অনেকগুলো হয়ে যায়। আগে বিশ্বাস করতো যে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব না, এখন আমরা জানি জৈব যৌগ 80 লক্ষেরও বেশি। কেন? কারণ একটা কারণ ক্যাটেনেশন। দ্বিতীয় কারণ হলো
সমানুতা কি? সমানুতার একদম বাংলা সংজ্ঞা টেনে পড়ছো যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলে। আর এই যে সামগ্রিক ধর্মটা, এটাকে বলা হয় সমানুতা। লিখে নাও, ভিডিওটা পজ করে আমি বলে নেই। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলে। আর এই সামগ্রিক ধর্মটাকে বলা হয় সমানুতা। ঠিক আছে, তাহলে দেখো সমানুতা কি ব্যাখ্যা করি। দেখো, যদি আমরা লিখি C2H5OH, ওকে, যেহেতু এখানে OH আছে তার মানে বলা যায় এটা একটা অ্যালকোহল। ওকে, এটাকে এখন তাহলে আমরা ওভারঅল কি লিখতে পারি? এটা লেখা যায় C2H6O, এটা লেখা যায়। ওকে, এখন এইটাকে চাইলে আমরা দুইভাবে সাজাতে পারবো, দুইভাবে। প্রথমবার কিভাবে সাজানো যায় দেখো তো, দুইটা কার্বন, তাহলে আমরা এইভাবে লিখতে পারি CH3CH2OH। আচ্ছা, এগুলো কিভাবে সাজাচ্ছি এর পরবর্তী ক্লাসে আমরা যখন সমগোত্রীয় শ্রেণী পড়ব তখন একদম বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ তোমরাই সাজাইতে পারবা যে কিভাবে এই যে সমানতা, আমি যে এটাকে কিভাবে এইভাবে সাজালাম, মানে এটাকে অ্যালকোহল কিভাবে বানালাম। ওকে, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বুঝে যাবে। আজকে জাস্ট জানো যে এই যে আণবিক সংকেত, এখান থেকে দুইটা সমগোত্রক পাওয়া যায় এবং দুইটা ধর্ম দুই ধরনের, এই জন্য তার মানে আণবিক সংকেত একই হবে এবং গাঠনিক সংকেত ভিন্ন হবে। তাহলে এটা পাইলাম আমরা অ্যালকোহল, এবং পরবর্তীতে আমরা এটাকে এটাও বানাইতে পারি CH3CH3। দেখো, এখানেও কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, একটা অক্সিজেন। এখানেও কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, একটা অক্সিজেন। তাহলে এইটা হলো অ্যালকোহল আর এটা হলো ইথার, এটা হলো ইথার আর এটা হলো অ্যালকোহল। তাহলে কেন এটা হইলো? দেখো, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত কি এক না, সমগোত্র কি চেঞ্জ হয়ে গেছে। এটা অ্যালকোহল, এটা হলো ইথার। ওকে, আর এগুলো কিভাবে করতে পারছি এটা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে জানতে পারবো। ততদিন আমার সাথে থাকলে ইনশাল্লাহ অবশ্যই জানতে পারবো, অবশ্যই খুব শীঘ্রই আসবে দ্বিতীয় ক্লাস। তো এইটা ছিল আমাদের সমানতা। এখন আসি পলিমারকরণ। পলিমারকরণের কয়েকটা টার্ম আছে, এগুলো একটু জানো। প্রথম টার্মটা হলো মনোমার। মনোমার এবং যেটা উৎপন্ন করে সেটাকে বলা হয় পলিমার। ওকে, পলিথিনের নাম তো শুনছো, যে পলিথিন, এই যে বাজার থেকে পলিথিন দিয়ে যে আমরা বাজার করে আনি। সো ওই পলিথিন কিভাবে তৈরি হয়েছে? ওই পলিথিন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে পলিমারকরণ বিক্রিয়া কি? পলিমারকরণ বিক্রিয়া একদম ইজি। আমরা একটু ইথিন নিয়ে কথা বলি। ইথিন কি সেটাও পরবর্তী দিন ইনশাল্লাহ ওই যে সমগোত্রকে সব জেনে যাবা। তাহলে ইথিনের সংকেত হলো CH2CH2। ওকে, এটাকে বলা হয় ইথিন। এটা একটা অ্যালকিনের সদস্য। ইথিন আগামী দিন বুঝবো অবশ্যই। ইথিন, এই ইথিনগুলা পরস্পরের সাথে n সংখ্যক যুক্ত হয়। n সংখ্যক মানে কয়টা জানি না, অনেকগুলা, 1000, 2000, 500, 200, 1 কোটি যুক্ত হয়। যুক্ত হয়ে একটা বৃহৎ যৌগ গঠন করে। দেখো তো, একটা ছোট্ট যৌগ যদি অনেকগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, এভাবে যুক্ত হইলো, একটার পর একটা যুক্ত হইলো, এভাবে যদি যুক্ত হইতে থাকে তাহলে একটা সময় কি হবে? বৃহৎ একটা যৌগ তৈরি করবে, ওইটাকে বলা হয় পলিমার। আর এই যে যেইখান থেকে পলিমারটা তৈরি হবে সেটাকে বলা হয় মনোমার। তাহলে এটা একটা মনোমার। এখান থেকে কীরকম তৈরি হবে? খুব ইজি বিক্রিয়াগুলা। এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, অর্থাৎ CH2 সিঙ্গেল বন্ড CH2, এইদিকে একটা হাত তৈরি হবে, এইদিকে একটা হাত তৈরি হবে এবং এরা পরস্পর যুক্ত হবে এবং এইটাকে বলা হয় পলিথিন। ওই যে বাজার থেকে যে আমরা বাজার করে আনি যে পলিথিন, এটাই হলো সেই পলিথিন, অর্থাৎ পলিযোগ ইথিন, পলিথিন। তাহলে পলিমারকরণ বিক্রিয়ার সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে n সংখ্যক বা অনেক সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহৎ যৌগ গঠন করে বা বৃহৎ পলিমার গঠন করে, ওই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এইটাও অর্গানিক কম্পাউন্ড 80 লক্ষ হওয়ার একটা কারণ। ওকে, তাহলে অর্গানিক কম্পাউন্ড 80 লক্ষ হওয়ার কারণ কয়টা? 3টা। প্রথম কারণ ক্যাটেনেশন। ক্যাটেনেশন কি? কার্বন পরমাণু সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ যৌগ গঠন করতে পারে, এই ধর্মটাকে বলা হয় কার্বনের ক্যাটেনেশন, ক্যাটে ফ্রম কার্বন। দেন সমানুতা। সমানুতা কি? আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলে। আর এই ধর্মটাকে বলা হয় সমানুতা। পলিমারকরণ।
ক্ষুদ্র ক্ষুদ্র অণু অনেকগুলা নিজেদের সাথে যুক্ত হয়ে একটি বৃহৎ যৌগ বা পলিমার তৈরি করে, যেই বিক্রিয়ার মাধ্যমে তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আর পলিমারকরণ বিক্রিয়ায় যেটা বিক্রিয়ক তাকে বলা হয় মনোমার, আর যেটা উৎপন্ন হয় তাকে বলা হয় পলিমার। এই তিনটা হলো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। ওকে, তো চলো এখন আমরা পড়ব জৈব যৌগের বৈশিষ্ট্য, অর্থাৎ জৈব যৌগের ধর্মসমূহ কি। এটা বোঝার জন্য আমরা জৈব যৌগকে অজৈব যৌগের সাথে পার্থক্য করব। দেখব জৈব যৌগে কি আছে, অজৈব যৌগে কি আছে, তাহলে তো ওভারঅল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো এটা শুরু করা যাক। ওকে, আমরা এটাকে এই নাম দিই জৈব ও অজৈব যৌগের পার্থক্য। তাহলেই আমরা জৈব যৌগের যেগুলো বৈশিষ্ট্য সেগুলো জৈব যৌগের সিরিজে থাকবে, যেগুলো অজৈব যৌগের বৈশিষ্ট্য সেগুলো অজৈব যৌগের সিরিজে থাকবে। ওকে, জৈব ও অজৈব যৌগের পার্থক্য। ওকে, আমরা এই পাশটাতে জৈব যৌগকে রাখি এবং ওই পাশটাতে অজৈব যৌগকে রাখি, ঠিক আছে? এই পাশটা হলো জৈব যৌগ এবং ওই পাশটা হলো অজৈব যৌগ। এটা হলো অজৈব যৌগ, ঠিক আছে? ওকে, তো একটা একটা করে পার্থক্য জানা যাক। ওকে, প্রথম যে পার্থক্য আমরা দেখি, জৈব যৌগ মূলত কি দিয়ে গঠিত সেটাকে বলি। প্রথমে বলেছিলাম জৈব যৌগ মূলত হাইড্রোকার্বন, অর্থাৎ জৈব যৌগ গঠিত হয় কার্বন ও হাইড্রোজেন নিয়ে। কিন্তু বলতে গেলে কি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন নিয়ে জৈব যৌগ গঠিত হয়? আর কেউ কি নাই? আছে। কারা কারা আছে? সামান্য কেউ, জাস্ট মনে রাখলেই হবে, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন। ঠিক আছে, হ্যালোজেন কারা? হ্যালোজেন হলো পর্যায় সারণীর গ্রুপ 17 এর মৌলসমূহ। ওকে, পর্যায় সারণীর গ্রুপ 17 মৌল কারা আছে? যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ইটিসি। ওকে, এরা পরস্পর যুক্ত হয়ে অর্গানিক কম্পাউন্ড তৈরি করে। তাহলে অজৈব যৌগ কারা তৈরি করে? জৈব যৌগ তো বললাম যে প্রথমেই মূলত দেখলাম যে কার্বন এবং হাইড্রোজেন, এর মধ্যে কার্বনকে মাস্ট থাকতে হবে এবং এইগুলার ওরা থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন মিথেনে ওরা কেউ নাই। তারপরে অ্যালকোহলে অক্সিজেন আছে, একটু আগে দেখলাম যে অ্যালকোহল লিখছিলাম বা ইথার লিখছিলাম, সেখানে অক্সিজেন আছে। তারপরে আমরা দেখবো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। ওকে, তাহলে অজৈব যৌগ কারা? অজৈব যৌগ হলো যে কোনো দুটি, তিনটি বা যে কোনো পরমাণু নিয়ে গঠিত যৌগ হয় অজৈব যৌগ। ঠিক আছে, আজকে আমাদের কনসার্ন হলো জৈব যৌগ, কিন্তু অজৈবের সাথে সাথে কেন কম্পেয়ার করতেছি, যাতে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, ক্ষতে আসে মাঝে মধ্যে এগুলা। 2 নম্বরে এটা তো গেল। 2 নম্বর, একটা ব্যাপার খেয়াল করো তো, একটু তাকাও। অর্গানিক কম্পাউন্ড কারা গঠন করে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন। এরা সবাই অধাতু। ওকে, তাহলে এরা পরস্পরের সাথে যুক্ত হয়, আর এরা যেহেতু পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে জৈব যৌগের বন্ধন কেমন হবে? অধাতু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে কি বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন। তাহলে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধনটা গঠন করে, অর্থাৎ জৈব যৌগের যে বন্ধন, সেটা হলো সমযোজী বন্ধন। অবশ্যই সমযোজী বন্ধন, খুবই ইজি। সমযোজী বন্ধন করে জৈব যৌগ পরস্পরের মধ্যে, কারণ বোঝাই যাচ্ছে সবাই অধাতু। তাহলে অজৈব যৌগ কি বন্ধন করবে? আমি বলছি অজৈব যৌগ যে কোনো 2টা পরমাণু। এখন এই 2টা পরমাণু হইতে পারে একটা ধাতু, একটা অধাতু, 2টাই অধাতু, 2টাই ধাতু। তাহলে জৈব যৌগ কীরকম ধরনের বন্ধন করবে? ধাতুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে কি বন্ধন গঠন করে? প্রথম কথা, ধাতব বন্ধন। আবার সমযোজী করতে পারে, হ্যাঁ সমযোজী হয়, এবং আয়নিকও হয়। ঠিক আছে, আয়নিক। ঠিক আছে, ওকে। এখন দেখি 3 নাম্বারটা। যেহেতু সমযোজী বন্ধন করলো, তাহলে বলো তো জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম নাকি বেশি? সমযোজী যৌগ অর্থাৎ 2টা অধাতু পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করছে, আর সমযোজী বন্ধন যারা করে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়।
ঠিক আছে, এটা আমরা বন্ধনের ক্লাস আসবে ফার্স্ট পেপারে, সেখানে বিস্তারিত আলোচনা করব। তাহলে সমযোজী বন্ধন যেহেতু হয়েছে, তাহলে জৈব যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কেমন হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। অজৈব যৌগের তাহলে কেমন হবে? অজৈব যৌগের কম হবে নাকি বেশি হবে? দুইটাই হবে, কারণ সমযোজী বন্ধন যারা করছে তাদের জন্য কম, আয়নিক যৌগ যাদের জন্য করছে তাদের জন্য বেশি। ওকে, তাহলে কমও হতে পারে, বেশিও হতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো জৈব যৌগ এবং অজৈব যৌগের বেসিক পার্থক্য। আরও একটা বলা যায়, যেমন জৈব যৌগকে পোড়ালে কোনো অবশেষ থাকে না। জৈব যৌগকে যদি আমরা পোড়াই তাহলে এই জৈব যৌগের শেষে কিচ্ছু থাকবে না। অজৈব যৌগকে পোড়ালে শেষে কিছু থাকতে পারে। ঠিক আছে, তারপরে বলা যায় যে জৈব যৌগ সবসময় জটিল বিক্রিয়া করে, জটিল ও মন্থর বিক্রিয়া করে। মন্থর বলতে একটু সময় লাগে, মন্থর বিক্রিয়া দেয়। আর এরা দুইটাই দিতে পারে, মন্থর হইতে পারে, জটিল হইতে পারে, ফাস্ট হইতে পারে। ওকে, বিভিন্ন ধরনের। তাহলে এই ছিল জৈব এবং অজৈব যৌগের পার্থক্য। এখানে একদম 100% লাগবে কোনটা? সেটা লাগবে জৈব যৌগ কারা গঠিত হয়, এমসিকিউতে আসবে। জৈব যৌগ কী কী ধরনের বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন। জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন হবে? কম, যেহেতু সমযোজী বন্ধন গঠন করছে। এবং জৈব যৌগের জটিল এবং মন্থর বিক্রিয়া দেয়। এবং আরও একটা লিখে দিই যে জৈব যৌগকে পোড়ালে অবশিষ্ট থাকে না, কিছু থাকে না। তাহলে এদের ক্ষেত্রে কি হইতে পারে? এদের ক্ষেত্রে হইতে পারে যে থাকে, আবার থাকে না, থাকে না, দুইটাই হইতে পারে। ওকে, এই ছিল আমাদের জৈব এবং অজৈব যৌগের পার্থক্য। ওকে, এখন এই পর্যন্ত গেল জৈব যৌগের বেসিক কথা। আমরা প্রথমে শিখছি যে জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ কি, প্রাণশক্তি মতবাদ, তারপরে ফ্রেডরিক ওহলার কিভাবে অ্যাক্সিডেন্টাল অর্গানিক কম্পাউন্ড তৈরি করছে, তারপরে দেখলাম যে জৈব যৌগ কেন 80 লক্ষেরও বেশি। তারপরে আমরা জৈব এবং অজৈব যৌগের পার্থক্য করলাম, যাতে জৈব এবং অজৈব যৌগের পার্থক্য দেখে জৈব যৌগকে অ্যাটলিস্ট গেস করা যায় যে তারা আসলে কারা, কি অর্গানিক কম্পাউন্ড আসলে কি। ঠিক আছে, এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক ছিল। এখন আমরা পড়ব জৈব যৌগের শ্রেণী বিভাগ, অর্থাৎ জৈব যৌগ আসলে কয় ধরনের হয়। ঠিক আছে, আজকে জৈব যৌগের শ্রেণী বিভাগ পরে আমরা আজকের এই ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ, এবং পরবর্তী দিন আমরা সমগোত্রীয় শ্রেণী আনবো, এবং তারপরে যে প্রথমেই বলেছিলাম যে কিভাবে আমাদের এই সিরিজটা সাজাবো সেভাবে ক্লাস আনতে থাকবো। তো চলো জৈব যৌগের শ্রেণী বিভাগ জানা যাক। জৈব যৌগের শ্রেণী বিভাগ। আচ্ছা, জৈব যৌগের শ্রেণীবিভাগ কি, এটা নিয়ে আজকে আমরা একদম বিস্তারিত আলোচনা করব, এবং এইটার নোট আমি আমার গ্রুপে দিয়ে দিব। তোমরা যারা নোট কালেক্ট করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি গ্রুপে নোট লিঙ্ক দিয়ে দিব। গ্রুপে গিয়ে এই যে জৈব যৌগের শ্রেণীবিভাগ এবং এক্সাম্পল, যেইখান থেকে 100% কোশ্চেন আসে, সে এক্সাম্পল সহ বিস্তারিত নোট গ্রুপে দিয়ে দেবো, গ্রুপ থেকে কালেক্ট করতে পারবা। তো চলো একদম জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা করা যাক। এবং বলে নেই, এই জৈব যৌগের শ্রেণীবিভাগ খুবই গুরুত্বপূর্ণ। জৈব যৌগের শ্রেণীবিভাগ থেকে কোশ্চেন আসে যে নিচের কোনটি অ্যারোমেটিক, নিচের কোনটি অ্যালিফেটিক, নিচের কোনটি হেটারো অ্যারোমেটিক, নিচের কোনটি হেটারো অ্যালিসাইক্লিক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে জৈব যৌগ একদম প্রথমেই যদি বলি কেমন হইতে পারে, জৈব যৌগ হইতে পারে দুই ধরনের, একদম টোটাল বিস্তারিত। প্রথমে আমরা লিখি জৈব যৌগ। জৈব যৌগ দুই ধরনের। এইখানে যদি বলা যায়, প্রথমটা হলো মুক্ত শিকল, পরেরটা হলো বদ্ধ শিকল। ওকে, আমরা এভাবে সাজাই এবং এইটার এক্সাম্পলগুলো এখানে লিখে পরবর্তীতে মুছে দিব, যাতে তোমরা যখন লাগবে তখন স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে নিচের কোনটি মুক্ত শিকল, নিচের কোনটি বদ্ধ শিকল। ওকে, এবং পরবর্তীতে পুরো একটা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারবা কীভাবে জৈব যৌগের শ্রেণীবিভাগটা হয়। ওকে, তাহলে মুক্ত শিকল কারা?
মুক্ত শিকল হলো যেসব যৌগ কোনো শিকল গঠন করে না। কয়েকটা লিখি তাহলে কিভাবে লিখছে, এই যে কিভাবে যৌগগুলো এভাবে আসছে, এগুলো সমগোত্র শ্রেণীতে গেলে নিজেই ব্যাখ্যা করতে পারবা। ওকে, তাহলে মুক্ত শিকল কারা? যাদের কোনো শিকল নাই, কোনো শিকল মানে বদ্ধ তৈরি করে না, একটা সার্কেল তৈরি করে না, তারা মুক্ত শিকল। যেমন আমরা যদি বলি তাহলে এরকম বলা যায় CH3 এখানে কি কোনো শিকল তৈরি করছে? না, তাহলে এটার নাম হলো ইথেন, তাহলে এটা একটা মুক্ত শিকল। তাহলে বদ্ধ শিকল কারা? যারা শিকল তৈরি করবে। যেমন ধরতে পারো এরকম করে যারা CH2 এইভাবে দিয়ে আবার এখানে দিয়ে, এটার নাম সাইক্লোপ্রোপেন। এটা কিভাবে আসছে ইনশাআল্লাহ আগামী দিন মানে পরবর্তী ক্লাসে জানতে পারবা। এই যে দেখো তো একটা সার্কেল তৈরি করছে না, এটা একটা সার্কেল, পরস্পরের মধ্যে একটা সার্কেল তৈরি করছে, তাহলে এটা একটা বদ্ধ শিকল অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, বদ্ধ শিকল। তাহলে এটার নাম সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। আর এটার নাম ইথেন। তাহলে এটা একটা সাইকেল তৈরি করছে, এটা একটা বদ্ধ শিকল। এখন 3 কার্বন নিয়ে সাইকেল তৈরি করছে, 4 কার্বন নিয়ে কি সাইকেল তৈরি করতে পারে না? পারে, কিন্তু দেখো কিভাবে করে। CH2 এটার সাথে আবার CH2, এটার সাথে আবার CH2। দেখো তো এই 4 জন পরস্পরের সাথে একটা সার্কেল তৈরি করছে না, অর্থাৎ কানেক্টেড, প্রত্যেকের সাথে কানেক্টেড। তাহলে এটার নাম কি হইতে পারে? যেহেতু এখানে 3টের জন্য প্রোপ আসছে, 4টা থাকলে বিউট হয়, এটা নামকরণে গেলে দেখবো। তাহলে এটার নাম হলো সাইক্লোবিউটেন। তারপরে সাইক্লোপেন্টেন হয়, যেখানে 5টা থাকবে, সাইক্লোহেক্সেন হয়, সাইক্লোহেপ্টেন হয়, সাইক্লোঅক্টেন হয়, সাইক্লো নামটা থাকবে। ঠিক আছে, সাইক্লো মানে কি? অর্থাৎ যেহেতু এটা বদ্ধ শিকল, তার মানে এদের শিকলটা পরস্পরের সাথে বদ্ধ থাকবে। আর মুক্ত শিকল কি? দেখো মুক্ত শিকল কি, এরা কি কোনো শিকল তৈরি করছে? করে নাই, তার মানে এরা হলো মুক্ত শিকল। ইথেন আরও লেখা যায়, আমরা দ্বিবন্ধন দিয়েও লিখতে পারি, এটাও কিন্তু মুক্ত শিকল। কারণ দেখো এখানেও কোনো শিকল তৈরি করে নাই, করে নাই। কিন্তু 3 কার্বন বিশিষ্ট করা যায় না? 100 বার করা যায়। 3, 4, 5, 6, 7 যত কার্বন। দেখো এটার নাম হলো প্রোপেন, আর এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। 3টা কার্বন এই জন্য প্রোপ আসছে, এখানে তো সাইক্লো নেই, অর্থাৎ সার্কেল গঠন করে নাই, এই জন্য এটার নাম হলো প্রোপেন। আর যেহেতু এটা সাইকেল তৈরি করছে, তাহলে এটা হলো সাইক্লোপ্রোপেন। তাহলে এটা হলো বদ্ধ শিকল, এরা হলো মুক্ত শিকল। ওকে, বদ্ধ শিকল কারা? যারা প্রত্যেকটা কার্বন সমূহ পরস্পরের সাথে একটা বন্ধন বা লুপ তৈরি করবে অথবা একটা সার্কেল তৈরি করবে, তারা হলো বদ্ধ শিকল। আর যারা এরকম বন্ধন গঠন করবে না, তাদেরকে বলা হয় মুক্ত শিকল। ঠিক আছে, এই হলো মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার 2 ধরনের। মুক্ত শিকল 2 ধরনের। কি 2 ধরনের? একটা হলো সম্পৃক্ত, অন্যটা হলো অসম্পৃক্ত। একটা হলো সম্পৃক্ত, অন্যটা হলো অসম্পৃক্ত। এটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে ওইদিকে যাবো বদ্ধ শিকলে। মুক্ত শিকল এখানে শেষ হবে, বদ্ধ শিকল আর অনেকগুলো আসবে। তাহলে সম্পৃক্ত করা এবং অসম্পৃক্ত করা। দেখো প্রথমেই যেহেতু এরা মুক্ত শিকল, তার মানে এরা কখনো সার্কেল গঠন করবে না, প্রথম এখানে বন্ধ। তারপরে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কার্বনের মধ্যে দ্বিবন্ধন অথবা কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকবে। অর্থাৎ যাদের মধ্যে কার্বনের দ্বিবন্ধন অথবা কার্বনের ত্রিবন্ধন থাকবে, তারা সবাই অসম্পৃক্ত। আর যাদের মধ্যে কার্বন শুধুমাত্র সিঙ্গেল বন্ড অর্থাৎ ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকতে পারবে না, তারা সম্পৃক্ত। কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। যদি এটা লিখি তাহলে এটা কি বলা যায়? এখানে কি কোনো ডাবল বন্ড আছে? ও ভালো কথা, ডাবল বন্ড থাকলে অবশ্যই দেখাইতে হবে বন্ধন দিয়ে। ওকে, তার মানে এখানে কোনো ডাবল বন্ড নেই, তাহলে এটা কি একটা সম্পৃক্ত যৌগ। এটার নাম একটু আগে কি বলেছিলাম? ইথেন। তাহলে এটা সম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত করা হবে, অসম্পৃক্ত হবে যাদের মধ্যে ডাবল বন্ড আছে, যেমন CH2। এই যে দেখো ডাবল বন্ড আছে, তাহলে এটা একটা অসম্পৃক্ত, এটার নাম ইথিন, যেটা হলো অ্যালকিনের সমগোত্রক। তারপরে ট্রিপল বন্ড যারা আছে, ধরো CH, ট্রিপল বন্ড CH, এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অসম্পৃক্ত, কারণ ট্রিপল বন্ড আছে, এটার নাম ইথাইন। অর্থাৎ তাহলে কি বলা যায়? একদম বেসিক কথা, সম্পৃক্ত কারা? অসম্পৃক্ত হলো অ্যালকিন ও অ্যালকাইন। অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনে 100% দ্বিবন্ধন থাকবে। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন সমূহ মূলত অসম্পৃক্ত যৌগ হয়। আর সম্পৃক্ত কারা? এই যে অ্যালকেন, অর্থাৎ যাদের মধ্যে ডাবল বন্ড নাই, এক কথায় দ্বিবন্ধন থাকবে না, দ্বিবন্ধন নাই তার মানে সম্পৃক্ত, দ্বিবন্ধন আছে তার মানে অসম্পৃক্ত। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো যে মুক্ত শিকল কি? কোনো শিকল গঠন করবে না। তারপরে সম্পৃক্ত কি? শিকল গঠন করবে না এবং কার্বনের সিঙ্গেল বন্ধন থাকবে। অসম্পৃক্ত কি? শিকল গঠন করবে না, কিন্তু কার্বনের মধ্যে
ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে, অর্থাৎ পাই বন্ধন থাকবে। তোমরা জানো কিনা, যদি কোনো একটা কার্বনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠন করে তাহলে এইটা হয় সিগমা বন্ধন, এটা হয় পাই বন্ধন, অথবা এটা সিগমা একটা পাই, অর্থাৎ একটা সিগমা বাকি সব পাই। তাহলে এখানে কয়টা সিগমা কয়টা পাই আছে, এখানে একটা আছে সিগমা, এটাও পাই এটাও পাই, এটা পাই এটা সিগমা, তাহলে এখানে সিগমা কোনটা, এখানে সিগমা একটা। তাহলে যাদের মধ্যে পাই বন্ধন আছে তারা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর যাদের মধ্যে পাই বন্ধন নাই তারা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, এই হলো আমাদের মুক্ত শিকলের দুইটা। এখন আসি বদ্ধ শিকল। বদ্ধ শিকল আবার দুই ধরনের, একটা হলো কার্বোসাইক্লিক, অন্যটা হলো হেটারোসাইক্লিক। একটু এদিকে এনে লিখি, একটা কার্বোসাইক্লিক, অন্যটা হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। এখন আসি কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক মূলত কি। ওকে, তাহলে দেখো তো এরা আসলে কার থেকে আসছে, আসছে বদ্ধ শিকল থেকে। তার মানে 100% এখানে শিকলটা বদ্ধ হবে। ওকে, তাহলে কার্বোসাইক্লিক হলো শিকলবদ্ধ। ওকে, আমরা শিকলবদ্ধ আঁকি, কার্বন 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 কার্বন। ওকে, বাকি হাতে হাইড্রোজেন আসবে। দেখো তো এই যে শিকলগুলা, শিকলের প্রত্যেকটাতে কারা কানেক্টেড, কার্বন, এরা কার্বোসাইক্লিক। তাহলে হেটারোসাইক্লিক কারা, হেটারোসাইক্লিক হলো ধরো একটা কার্বনে, মানে কোনো একটা কার্বন কার্বনই না, এরকম হইতে পারে না। দেখো তো কার্বন কার্বন অক্সিজেন, এরকম হইতে পারে কিনা, পারে তো। দেখো এটা একটা শিকল তৈরি করছে, কিন্তু শিকলের সবগুলোতে কি কার্বন আছে, নাই, কিন্তু একটা কি হয়েছে, অক্সিজেন। তাহলে যেইগুলাতে প্রত্যেকটা শিকলের কেন্দ্রে, প্রত্যেকটা চেইনের বা শিকলের কেন্দ্রে কার্বন থাকবে না, একটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, মূলত একটাই হয়। একটা কার্বন পরমাণু, কার্বন ছাড়া যদি অন্য কেউ হয় তাহলে হয় হেটারোসাইক্লিক, আর যদি কার্বনই হয় তাহলে হয় কার্বোসাইক্লিক। বুঝতে পারছো, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। এটাই কিন্তু একটা যৌগ হয়, এটাই একটা যৌগ হয়, এটার নাম হলো হেটারোসাইক্লিক কম্পাউন্ড। তাহলে এটা কিভাবে করে, এই যে একটু আগে বলেছিলাম এটার নাম কি, এটার নাম সাইক্লোবিউটেন, এটার নাম সাইক্লোবিউটেন। তাহলে সাইক্লোবিউটেন কি, কার্বোসাইক্লিক। আর হেটারোসাইক্লিক কী হবে, এই যে কোনো একটা কার্বনকে অক্সিজেন দ্বারা প্রতিস্থাপিত করবে, যদি করে তাহলে সেটা হয়ে যাবে হেটারোসাইক্লিক, আর এটা হয়ে যাবে কার্বোসাইক্লিক। ওকে, তাহলে এটা ছিল কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। এখন আসি কার্বোসাইক্লিক আবার দুই ধরনের, একটা হলো অ্যালিফেটিক, অন্যটা হলো অ্যারোমেটিক। ওকে, কার্বোসাইক্লিক দুই ধরনের, একটা কি অ্যালিফেটিক, অন্যটা হলো অ্যারোমেটিক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো অ্যালিফেটিক অ্যারোমেটিক কার পার্ট, কার্বোসাইক্লিকের পার্ট। কার্বোসাইক্লিক কার পার্ট, বদ্ধ শিকলের পার্ট। তাহলে এইখান থেকে একটু একটু করে আসি। বদ্ধ শিকল, শিকল বদ্ধ থাকবে। ওকে, কার্বোসাইক্লিক অর্থাৎ যেই বদ্ধ শিকলটা থাকবে তার প্রত্যেকটা কেন্দ্রে কার্বন থাকবে। তারপরে আসে অ্যালিফেটিক। দেখো অ্যালিফেটিককে আমরা সম্পৃক্তর সাথে তুলনা করতে পারি, অ্যারোমেটিককে আমরা অসম্পৃক্তের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ অ্যালিফেটিক যেমন দেখো, ওকে, প্রত্যেকটা কার্বন কি হয়েছে, প্রত্যেকটা কার্বন কি হয়েছে, সেন্টার আছে, তার মানে এটা কার্বোসাইক্লিক। তাহলে অ্যালিফেটিক, অ্যালিফেটিক হলো শিকল আছে কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, অর্থাৎ সম্পৃক্ত যারা, যাদের মধ্যে কার্বন কার্বনের মধ্যে পাই বন্ধন নাই। যেমন দেখো এটা যদি দিয়ে দিই তাহলে পাই বন্ধন চলে আসবে, কিন্তু যদি পাই বন্ধন না থাকে সেটা হবে অ্যালিফেটিক। যেমন এই যে সাইক্লোবিউটেন, যেটা নিয়ে এতক্ষণ ধরে ব্যাখ্যা করতেছি, এটা কি তাহলে, এটা হলো অ্যালিফেটিক। দেখো তো কোনো কার্বনে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, নাই, কিন্তু তাহলে এটা কার মধ্যে পড়ছে, সম্পৃক্ত। আর সম্পৃক্ত কার্বোসাইক্লিক হয় কারা, অ্যালিফেটিক। ঠিক আছে, সাইক্লোবিউটেন। অর্থাৎ যেসব কার্বোসাইক্লিক কম্পাউন্ডের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না তারা হলো অ্যালিফেটিক। তাহলে অ্যারোমেটিক কারা, একদম বেসিক এক্সাম্পল হলো বেনজিন। তোমরা বেনজিনের স্ট্রাকচার দেখছো কিনা,
এই যে এখানে এখানে এবং এখানে এই কার্বনগুলোতে দ্বিবন্ধন আছে। আর কটা করে হাত বাকি? একটা করে হাত বাকি। এগুলো আমরা আগামী দিন তোমরা নিজেরাই করতে পারবা যে কীভাবে বেঞ্জিন আসছে বা এগুলো কি। দেখো কার্বন কার্বন, প্রথম কথা হলো বদ্ধ শিকল, হ্যাঁ বদ্ধ শিকল। কার্বোসাইক্লিক, হ্যাঁ কার্বোসাইক্লিক। দেখো কার্বন 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 কোনো কিছু দ্বারা প্রতিস্থাপিত হয় নাই, এরা কার্বন 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 কার্বন। ওকে, তাহলে কার্বোসাইক্লিক। এখন কি অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক? অ্যারোমেটিক হওয়ার জন্য শর্ত কী যেন ছিল? কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন অথবা কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকতে হবে। আছে দ্বিবন্ধন? এই যে একটা থাকলেই হবে, একটা দুইটা তিন চারটা, মানে কমপক্ষে একটা থাকতে হবে। একটা আছে, হ্যাঁ, তার মানে এটাকে অ্যালিফেটিক হবে না, এটা কি হবে? অ্যারোমেটিক। ওকে, এটার নাম বেঞ্জিন। এটার নাম হলো বেঞ্জিন। তাহলে এই ছিল বদ্ধ শিকল, কার্বোসাইক্লিক, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। ওকে, বুঝতে পারছো? অ্যালিফেটিক কি? কার্বোসাইক্লিক হবে এবং সম্পৃক্ত হবে, অর্থাৎ দ্বিবন্ধন দ্বিবন্ধন থাকবে না। অ্যারোমেটিক কি? কার্বোসাইক্লিক হবে এবং অসম্পৃক্ত হবে, অর্থাৎ দ্বিবন্ধন দ্বিবন্ধন থাকবে। অ্যারোমেটিক। এখন আসছি হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিকও সেম, এটার মধ্যে দুইটা, একটা হলো হেটারো অ্যালিসাইক্লিক আর একটা হলো হেটারো অ্যারোমেটিক। ওকে, ছোট্ট করে লিখি, হেটারো অ্যালিসাইক্লিক আর হলো হেটারো অ্যারোমেটিক। অ্যারোমেটিক জায়গা কম, এই জন্য একটু লেখাটা সমস্যা হচ্ছে। আচ্ছা, বুঝে নিও। তাহলে হেটারো অ্যারোমেটিক আর হেটারো অ্যালিসাইক্লিক কি? একদম সেম, একদম এটার মতো সেম। অ্যালিসাইক্লিক কি? হেটারোসাইক্লিক, তার মানে কোনো একটা কেন্দ্রে, আমরা একটু এদিকে করি, দেখো এটা কি হেটারো হবে? এটা কিন্তু হেটারো হবে না। যদি আমরা এইটাকে তুলে এখানে একটা অক্সিজেন দিয়ে দিই তাহলে এটা হবে হেটারোসাইক্লিক। এখন হেটারোসাইক্লিক কিন্তু কার্বন কার্বন কোথাও কি ডাবল বন্ড আছে? যেহেতু নাই, তার মানে এটার নাম হেটারো অ্যালিসাইক্লিক। অর্থাৎ যেসব অ্যালিফেটিক হেটারো বদ্ধ শিকল যৌগে হেটারো কিন্তু সম্পৃক্ত, সম্পৃক্ত বলতে অর্থাৎ দ্বিবন্ধন দ্বিবন্ধন থাকবে না, তারা হবে কি? হেটারো অ্যালিসাইক্লিক। আর যাদের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে তারা হবে হেটারো অ্যারোমেটিক। এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল আমি নোটে দিয়ে দিব ইনশাল্লাহ, এখানে জায়গা কম, এই জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো হেটারো অ্যালিসাইক্লিক কি? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড সবসময়, এবং যেহেতু শব্দটা হেটারো, তার মানে একটা হেটারো পরমাণু থাকবে। হেটারো পরমাণু কাকে বলে? ওই যে সেন্টারের কোনো একটা কার্বনকে যেই পরমাণুটা প্রতিস্থাপিত করে তাকে বলা হবে হেটারো। ঠিক আছে? আর হেটারো অ্যারোমেটিক কি? কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, অর্থাৎ অসম্পৃক্ত। আর যেহেতু শব্দ হেটারো, তার মানে হেটারো আছে। হেটারো অ্যারোমেটিকের এক্সাম্পল অনেক দেওয়া যায়, যেমন ফিউরান, থায়োফিন, পিরিডিন, পাইরোল ইত্যাদি 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 বইয়ে আছে, আমি নোটে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে হেটারো অ্যারোমেটিক, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। আর যেহেতু শব্দটা হেটারো, তার মানে একটা হেটারো পরমাণু থাকবে। আর হেটারো পরমাণু কি? ওই যে সেন্টারের কোনো একটা কার্বনকে যে প্রতিস্থাপিত করে। তারপরে হেটারো অ্যালিসাইক্লিক কি? কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বিবন্ধন থাকবে না। আর যেহেতু হেটারো শব্দটা আছে, তার মানে হেটারো পরমাণু থাকবে। আর হেটারোসাইক্লিক থেকে আসছে। তাহলে বদ্ধ শিকল গেল, বদ্ধ শিকল, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক আবার দুই ধরনের, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। হেটারোসাইক্লিক দুই ধরনের, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। এখানে আসে মুক্ত শিকল, মধ্য শিকল দুই ধরনের, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত প্রকারভেদ নাই, অসম্পৃক্ত দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে, সম্পৃক্ত দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না। সো এই ছিল কিছু নিয়ে নাও। তো এই ছিল হলো আমাদের জৈব যৌগের শ্রেণীবিভাগ। ওকে, এইখান থেকে প্রশ্ন আসবে, এমসিকিউতে আসে যে নিচের কোনটি হেটারোসাইক্লিক পরমাণু। যদি গঠন দিয়ে যায় তাহলে তো দেখেই চিনে ফেলবা। আর নামের জন্য কী করা লাগবে? নামের জন্য নোট পড়া লাগবে, অথবা বইয়ে আছে, আমি নোট দিয়ে দেবো এবং বইতে আছে অবশ্যই। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আমরা যে সমগোত্র শ্রেণীর ভিডিও নিয়ে আসবো আমাদের সিরিজের দ্বিতীয় ক্লাস। তখন পর্যন্ত আমার সাথে থাকো। আর যদি মনে হয় যে পরবর্তী ক্লাসের ভিডিও নোটিফিকেশান তোমার দরকার, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ। এবং তোমার বন্ধুদেরকে রেফার করতে পারো যাতে তারাও আমার সাথে অর্গানিক কেমিস্ট্রি শিখতে পারে। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।